আজকে আরো একটা ইম্পর্টেন্ট টপিক তোমাদের কাছে নিয়ে এসেছি এবং সেটা হচ্ছে বলতো কি ইংরাজি লেখার সময় দেখবে যে কিছু কিছু এক্সপ্রেশন তোমাদের মাথায় আসে না যে কিভাবে লিখবো, সঠিক এক্সপ্রেশনটা কি হবে, কিভাবে লিখলে এটা অনেক বেটার ওয়েতে আমি প্রেজেন্ট করতে পারতাম। তো এই ধরনের যে এক্সপ্রেশন গুলো, এইগুলো তুমি যদি রেগুলার বেসিসে তুমি নিউজ পেপার পড়ো, ম্যাগাজিন পড়ো, তাহলে হয়তো তুমি জানতে পারবে, শিখতে পারবে। কিন্তু তোমার যদি এগুলো না, এই প্র্যাকটিসটা যদি না থাকে, যে রেগুলার তুমি নিউজ পেপার পড়ছো না, তুমি ম্যাগাজিন পড়ছো না, এই সমস্ত বিষয়গুলো যদি হয়, তাহলে কিন্তু তোমাকে এক একটা এক্সপ্রেশন ধরে ধরে কিন্তু প্র্যাকটিস করতে হবে। এবং এইরকম এক্সপ্রেশন নিয়ে আজকে আমার এই ভিডিওটা। চলো শুরু করা যাক, দেখে নি কি আছে। তার আগে বলে রাখি, আমার এই যে চ্যানেল ক্লাস অ্যাপার্ট এসআর, এটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, ভালো ভালো ভিডিও পাবে। এবং আমি হচ্ছে সৌমিত্র রক্ষিত। চলো শুরু করা যাক, দেখি কি আছে। দেখো প্রথমে যেটা আছে সেটা কি লিখেছি আমি, টু টেক সামওয়ানস ওয়ার্ড ফর ইট। টু টেক সামওয়ানস ওয়ার্ড ফর ইট বাংলাতে কি লিখে রেখেছি, কারুর কথাতে ভরসা রাখা। কারুর কথাতে ভরসা রাখা, এটা দেখবে আমরা মাঝে মধ্যেই বলে থাকি, টেক মাই ওয়ার্ড ফর ইট, যে এই ঘটনাটা ঘটবেই। মানে তুমি কারো কনফিডেন্সটাকে উইন করতে চাও, সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি, টু টেক সামওয়ানস ওয়ার্ড ফর ইট। কোনো তুমি ধরে নাও কোনো একটা দোকানে গেছো, কোনো একজন বন্ধু আছে যে সেই দোকানে সেলসম্যান, এবং সে তোমাকে বলছে এই টিভিটা কিনে নে। তুমি জিজ্ঞাসা করছো এই টিভিটা ভালো তো, হ্যাঁ রে ভাই, টেক মাই ওয়ার্ড ফর ইট, মানে এটা আমার কথাটা তুমি রাখো বা আমার কথা তুমি ভরসা করো। সেক্ষেত্রে তোমরা এই এক্সপ্রেশনটা ব্যবহার করতে পারো, টু টেক সামওয়ানস ওয়ার্ড ফর ইট। চলো এটার এক্সাম্পল একটা দেখে নি কি আছে। She assured me that the accommodation was spotless and that my client would be missing out on something if he didn't take it up. The biggest mistake I made was that I took her word for it. It was filthy. সে আমাকে অ্যাসিওর করেছিল, সুনিশ্চিত করেছিল যে সে যে অ্যাকোমোডেশনটা দিচ্ছে সেটা কি ছিল, স্পটলেসলি ক্লিন, যেটাকে আমরা বলে থাকি যেরকম ভাবে, মানে কোথাও কোনো খুঁত নেই। সে যে অ্যাকোমোডেশনটা দিচ্ছে সেটা একেবারে নিখুঁত, সে এই বিষয়টা নিয়ে আমাকে কি করেছিল, সুনিশ্চিত করেছিল। অ্যান্ড দ্যাট মাই ক্লায়েন্ট উড বি মিসিং আউট অন সামথিং ইফ হি ডিডন্ট টেক ইট আপ। এবং আমার ক্লায়েন্ট নিশ্চিতভাবেই একটা বিশাল কিছু মিস করবে যদি এই সুযোগটা সে না নেয়, এই অ্যাকোমোডেশনটাকে সে গ্রহণ না করে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে পরবর্তীকালে বোঝা গেল কি, দ্য বিগেস্ট মিস্টেক আই মেড ওয়াজ দ্যাট, সব থেকে বড় যে মিস্টেকটা আমি করেছিলাম সেটা কি ছিল, দ্যাট আই টুক হার ওয়ার্ড ফর ইট, আমি তার কথাতে ভরসা করেছিলাম। আসলে এটা কি ছিল, ইট ওয়াজ ফিলদি। ইট ওয়াজ ফিলদি লেখা আছে, দেখতে পাচ্ছ? আমি এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, ঠিক আছে? ইট ওয়াজ ফিলদি, দেখো লেখা আছে তো। তাহলে কি বুঝতে পারলে যে এই টেক সামওয়ানস ওয়ার্ড ফর ইট মানে হচ্ছে ভরসা করা, কারো কথাতে ভরসা করা। এবার ভরসা করে তুমি যদি ডুবে যাও সেটা তোমার দোষ, ভরসা করবে কেন ওইরকম সবসময়, বাদ দাও এরপর। চলো নেক্সট আমরা ইয়েতে চলে যাই যে কি আছে দেখি। টু কর্নার দ্য মার্কেট, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে টু কর্নার দ্য মার্কেট, একচেটিয়া বাজার বানিয়ে নেওয়া, বাজার করে ফেলা। মানে কোনো একটা প্রোডাক্ট ধরে নেওয়া আছে, সেটাকে পুরো একচেটিয়া, কোনো আর প্লেয়ারকে ঢুকতেই তুমি দিচ্ছে না। যেটা আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে কি হয়েছিল দেখেছিলে, জিওর ক্ষেত্রে সে কি করেছিল, কর্নার করে দিয়েছিল, পুরো মার্কেটটাকে কর্নার করে দিয়েছিল এক সময়। মানে প্রথমে ফ্রি 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 দিয়ে পাবলিককে খাওয়ালো, কাস্টমারকে খাওয়ালো, এবং কাস্টমার যখন সেটাতে অ্যাডিক্টেড হয়ে গেল, সেটাতে অভ্যস্ত যখন হয়ে গেল, তখন সেটাতে চার্জ করতে শুরু করেছে। কিন্তু এত ফ্রি দেওয়া চলছিল যে সেই জায়গাতে আর কোনো কোম্পানি ঢুকতেই পারছিল না। জিও কোম্পানি বা রিলায়েন্স কোম্পানি পুরোপুরি রকম ভাবে টেলিকম মার্কেটটাকে কর্নার করে ফেলেছিল। এটাকে কি বলা হয়, যে কর্নার দ্য মার্কেট, একচেটিয়ার বাজার বানানো। চলো এক্সাম্পল একটা দেখে নি কি আছে। The company's strategic moves allowed it to corner the market in renewable energy technologies. কোম্পানির যে স্ট্র্যাটেজিক মুভসটা যেগুলো ছিল, স্ট্র্যাটেজিক মুভস মানে হচ্ছে যেগুলো খুব বিচক্ষণতার সঙ্গে নেওয়া হয় কোনো কম্পিটিশন বা কারোর সঙ্গে মানে ম্যাচ করার জন্য, কোনো একটা জায়গাতে টিকে থাকার জন্য, সার্ভাইভ করার জন্য, যে সার্ভাইভাল স্ট্র্যাটেজিস যেগুলো, যে সমস্তগুলো নেওয়া হয়, সেই মানে খুব গুরুত্বপূর্ণ যে মুভগুলো নেওয়া হয় সেগুলোকে আমরা স্ট্র্যাটেজিক মুভস বলে থাকি। দ্য কোম্পানিজ স্ট্র্যাটেজিক, মানে স্ট্র্যাটেজি থেকে স্ট্র্যাটেজিক এসছে। কোম্পানিজ
strategic moves allowed it to corner the market in the renewable energy technologies. কোম্পানির যে স্ট্র্যাটেজিক মুভস সেটা কি করেছিল, তাকে হেল্প করেছিল, তাকে কি অ্যালাউ করেছিল যে মার্কেটটাকে সে কর্নার করে দেবে, একচেটিয়া বাজার বানিয়ে ফেলবে। কিসের ক্ষেত্রে? রিনিউয়েবল এনার্জি টেকনোলজি, রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি যেগুলো আছে বা সেগুলোতে যে সমস্ত টেকনোলজি গুলো ব্যবহার করা হয়, সেগুলোতে যে টেকনোলজিস গুলো ব্যবহার করা হয়, যে অর্থাৎ পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস, এই ক্ষেত্রে যে সমস্ত টেকনোলজিস গুলো ব্যবহার করা হয়, যেরকম ভাবে কি উইন্ড এনার্জি, তারপর বলা যেতে পারে সোলার এনার্জি, এই ক্ষেত্রগুলো, এগুলোকে আমরা কি বলে থাকি? রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি। এবং এই ক্ষেত্রে আমাদের কি কি জিনিস লাগে, যেমন সোলার এনার্জি তুমি যদি ব্যবহার করতে যাও তোমার সোলার প্যানেল লাগবে। তো এই রকমের টেকনোলজির ক্ষেত্রে কোম্পানির যে স্ট্র্যাটেজিক মুভসটা ছিল, যে স্ট্র্যাটেজিটা নিয়েছিল, সেগুলো তাকে হেল্প করেছিল কি টু কর্নার দ্য মার্কেট, বাজারটাকে একচেটিয়া করে ফেলতে, মানে ওই ফিল্ডে ওই জায়গাতে ওই প্রোডাক্ট সেলিং এর ক্ষেত্রে আর কেউ ঢুকতেই পারছিল না। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করেছি? টু কর্নার দ্য মার্কেট। ঠিক আছে, আশা করি। চলো নেক্সট, এর পরে আর কি আছে আমরা একবার দেখে নিই। টু প্লে ডাউন, কোন বিষয়কে ক্ষুদ্র করে দেখানো। টু প্লে ডাউন মানে কোন বিষয়কে ক্ষুদ্র করে দেখানো, যতই বড়ই ঘটনা হয়ে যাক, ক্ষুদ্র ঘটনা, ছোট্ট ঘটনা বলে দিলেই হয়ে গেল। মানে যাতে পাবলিক ইমেজটা খারাপ না হয়, লোকজন যাতে অন্যভাবে না নেয়, এরকম ভাবে আমরা সবাই করে থাকি। কোনো একটা বৃহৎ ঘটনা হয়েছে এবং যে শ্রোতা বা পাবলিক বা লিসেনার, সে যেমন শকড না হয়ে যায়, সে যেন ভয় না পেয়ে যায়, সে যেমন ঘাবড়ে না যায়, এই জন্য কি করা হয়? সেই ঘটনাগুলোকে তাদের গুরুত্বটা কমিয়ে নিয়ে পাবলিকের সামনে প্রেজেন্ট করা হয়, বা লিসেনার যে শ্রোতা আছে তার সামনে প্রেজেন্ট করা হয়। সেক্ষেত্রে আমরা যে মুভটা করছি, যে অ্যাকশনটা নিচ্ছি, সেটাকে আমরা কি বলছি? টু প্লে ডাউন, কোনো বিষয়কে ক্ষুদ্র করে দেখানো। এটার এক্সাম্পল তোমাদেরকে আমি একটা দেখিয়ে দিই। কি আছে? ডেসপাইট দ্য সেটব্যাক, দ্য কোচ ট্রাইড টু প্লে ডাউন দ্য টিমস রিসেন্ট ডিফিট। ডেসপাইট দ্য সেটব্যাক, সেটব্যাক মানে হচ্ছে অসুবিধা, প্রতিবন্ধকতা। প্রতিবন্ধকতা সত্ত্বেও কোচ কি করলো? কোচ চেষ্টা করছিল বা চেষ্টা করেছিল প্লে ডাউন করতে, লঘু করে দেখাতে, ক্ষুদ্র করে দেখাতে। কোনটাকে? দ্য টিমস রিসেন্ট ডিফিট, ওই তার যে টিমের বর্তমান কালে বা সাম্প্রতিক কালে যে পরাজয়গুলো হয়েছে বা যে পরাজয়টা হয়েছে, সেটাকে সে লঘু করে দেখাচ্ছে। যা কোনো ব্যাপার নেই, ওইরকম সবাই হারে, হেরে গেছি। কিন্তু আসলে সেটার পিছনে যে তাদের অ্যাকচুয়ালি টিমের একটা যে সেটব্যাক, একটা যে প্রতিবন্ধকতা কাজ করছে, প্রতিবন্ধকতার কারণে হারছে, সেটা সে দেখাতে চাইছে না। এবং এই কারণেই কোচ কি করছে? পাবলিককে দেখানোর চেষ্টা করছে, বা তাদের যে ফ্যান বা তাদের যে সাপোর্টার আছে তাদের যে টিমের, তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে এইগুলো খুব ন্যাচারাল, যে সবাই হারবে, ইয়ে হবে। কিন্তু হারার পিছনে একটা ন্যাচারালি হেরে গেল সেটা অন্য ব্যাপার, কিন্তু টিমের মধ্যে যদি কোনো একটা সমস্যা থাকে, বড় সমস্যা, যেটার জন্য শুধু হারটা একবার নয়, রিপিটেডলি হতে থাকবে, কন্টিনিউ করবে, এবং এই বিষয়টাকে কোচ দেখাতে চাইছিল না পাবলিককে, বা তাদের যে সমস্ত সাপোর্টার আছে তাদেরকে খুব লঘু করে দেখাচ্ছে যে এই হেরে যাওয়াটা খুব স্বাভাবিক জিনিস, কোন রকম ভাবে হেরে গেছে। সে এই যে ছোট করে ফেলা, এই ক্ষুদ্র করে ফেলা, লঘু করে ফেলা, যাতে ইম্প্যাক্টটা কম হয়, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি? টু প্লে ডাউন। ঠিক আছে, চলো এরপর নেক্সট দেখে নি কি আছে। দেখো, টু স্ট্যান্ড ওয়ান ইন গুড স্টেট। টু স্ট্যান্ড ওয়ান ইন গুড স্টেট মানে সঠিক সময়ে কাজে লাগা, সঠিক সময়ে কোনো কিছু কাজে লাগা। তবে তোমার কোন, এটা জেনারেলি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় বলো তো? এটা অনেক ক্ষেত্রে যে ফিউচারের প্রিপারেশন বলা যেতে পারে, যে ভবিষ্যতের জন্য আমি মানে তৈরি হচ্ছি, এই ক্ষেত্রে। বা অতীতে তুমি কোনো কিছু এমন কিছু করেছো যেটা তোমাকে ভবিষ্যতে কোনো একটা সময় কিন্তু খুব হেল্প করবে। এবং এটা অনেক ক্ষেত্রে কি হয়, যে পাস্টে তুমি কোনো এমন সিচুয়েশন বা এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছো যেগুলো তোমার কাছে তখন কষ্টদায়ক ছিল, আনপ্লিজেন্ট এক্সপিরিয়েন্সেস ছিল, কিন্তু পরবর্তীকালে তুমি রিয়েলাইজ করছো যে সেই আনপ্লিজেন্ট এক্সপিরিয়েন্সেস গুলোই তোমাকে কিন্তু পরবর্তীকালে সার্ভাইভ করতে সাহায্য করছে, টিকে থাকতে, বেঁচে থাকতে সাহায্য করছে তোমাকে সঠিক সময়ে। সেগুলো কিন্তু সেই আনপ্লিজেন্ট এক্সপিরিয়েন্সেস গুলো তোমার কিন্তু খুব কাজে লাগছে। ওই ক্ষেত্রে আমরা জেনারেলি ব্যবহার করে থাকি টু স্ট্যান্ড ওয়ান ইন গুড স্টেট। বলে দিলাম
অর্থাৎ কি, অতীতে এমন কোনো কিছু ঘটেছে বা এমন কোনো এক্সপিরিয়েন্সেস মধ্যে দিয়ে গেছো যেটা সেই সময় তোমার কাছে খুব তিক্ত মনে হয়েছিল, কিন্তু ভবিষ্যতে সেটা তোমার কিন্তু খুব কাজে লাগবে। যেটা আমাদের পড়াশোনার ক্ষেত্রে হয়, দেখবে যে বাচ্চারা পড়াশোনা করতেই চায় না, স্কুলে যাবো না, পড়াশোনা করবো না, ইয়ে করবো না, আমার খেলার সময় হচ্ছে না, বা পড়তে ভালোই লাগছে না, কিচির 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 চলতেই থাকে। ওরা কিন্তু এটাকে বুঝতে পারে না। সেটা পড়াশোনা করাটা বেশিরভাগ ক্ষেত্রে তখন বাচ্চাদের ক্ষেত্রে হয়ে ওঠে আনপ্লিজেন্ট এক্সপিরিয়েন্সেস, কিন্তু পরবর্তীকালে ওই যে আনপ্লিজেন্ট এক্সপিরিয়েন্সেস গুলোর মধ্যে দিয়ে তারা গেছিল, সেটা কিন্তু পরবর্তীকালে তার কেরিয়ার বিল্ড আপ করতে কিন্তু সাহায্য করছে। এই ক্ষেত্রে কি বলবো, যে টু স্ট্যান্ড ওয়ান ইন গুড স্টেট। চলো এটার এক্সাম্পল আমরা দেখে নিই। দেখো, লুকিং ব্যাক ইট ওয়াজ অনলি জাস্ট বিগিনিং টু ডন অন মি হাউ মাই চাইল্ডহুড হার্ডশিপ স্টুড মি ইন গুড স্টেট লেটার অন ইন লাইফ। It was a wonder I ever came through it all. আরেকবার পড়ে দিচ্ছি, লুকিং ব্যাক it is only just beginning to dawn on me how my childhood hardships stood me in good stead later on in life. It's a wonder I ever came through it all. এখন এখন যখন আমি অতীতটাকে ভাবি, অর্থাৎ আমার পেরিয়ে আসা জীবনটাকে, ফেলে আসা জীবনটার দিকে তাকাই, তখন আমার বারবারই মনে হয় যে আমার শৈশবকালে যে সমস্ত হার্ডশিপস গুলোর মধ্য দিয়ে, যে সমস্ত কঠিন পরিস্থিতিগুলোর মধ্য দিয়ে আমি পেরিয়ে এসেছিলাম, সেটা আমাকে পরবর্তীকালে জীবনে সেটা কিন্তু আমাকে খুব সাহায্য করেছে। এখন যখন কি বললাম, এখন যখন আমি আমার ফেলে আসা জীবনের দিকে তাকাই, তখন বারবার করে মনে হয় যে আমার শৈশবকালে যে সমস্ত প্রতিবন্ধকতা, হার্ডশিপসের মধ্যে দিয়ে আমি পেরিয়ে এসেছিলাম, সেইগুলো আমাকে পরবর্তীকালে জীবনে খুব সাহায্য করেছে। ইটস এ ওয়ান্ডার আই এভার কেম থ্রু ইট অল। এবং এটা আমার অবাক লাগে যে আমি কিরকম ভাবে সেই পরিস্থিতিগুলোকে কাটিয়ে এসেছিলাম। যেমন দেখবে যে কি হয়, কোনো একজন মানুষ যদি কোনো একটা মানে জীবনের প্রাথমিক সময়গুলোতে টাকা পয়সার অভাব ভোগ করে বা দারিদ্রতার সম্মুখীন হয়, পরবর্তীকালে এটা কিন্তু তাকে খুব সাহায্য করে টাকার মূল্য বুঝতে। এটাও কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। ওই যে হার্ডশিপ, তার যে টাকার যে অভাবটা সে দেখেছে, তার যে দারিদ্রতার মধ্যে দিয়ে গেছে, সেটা পরবর্তীকালে তাকে টাকার মূল্যটা কি সেটা বুঝতে কিন্তু তাকে সাহায্য করে। সেক্ষেত্রে আমরা কি বলে থাকি, যে সেক্ষেত্রে আমরা বলে থাকি টু স্ট্যান্ড সামওয়ান ইন গুড স্টেট, ঠিক আছে। এই এক্সপ্রেশনটা আমরা ব্যবহার করে থাকি, যেটা আমি আগেই বলেছিলাম। দেখো আরেকবার তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি কি ছিল। দেখো, টু স্ট্যান্ড ওয়ান ইন গুড স্টেট, এটাই তো ব্যবহার করেছিলাম, তারপরে এক্সাম্পল গুলো বলেছি। চলো এরপরে নেক্সট যেটা আছে সেটা একবার দেখে নিই। কি আছে, I wouldn't put it past him or her. I wouldn't put it past him or her. আমি অবাক হব না যদি সে এরকমটা করে বা এমনটা করে। আমি অবাক হব না যদি সে এরকমটা করে। সেক্ষেত্রে এই এক্সপ্রেশনটা ব্যবহার করে থাকি এইরকম ভাবেই, যে যখন আমি বোঝাতে চাইছি যে আমি অবাক হব না যদি সে এইরকমটা করে বা করে থাকে, এই রকম বাংলার যে এক্সপ্রেশনটা, এটা বোঝানোর জন্য আমরা এই ইংরাজির এক্সপ্রেশন ব্যবহার করে থাকি। আই উডন্ট পুট ইট পাস্ট হিম অর হার। চলো এটার এক্সাম্পল দেখে নিই। এই ব্যক্তিকে জিজ্ঞাসা করছে তৃতীয় কোনো ব্যক্তি নিয়ে, যে তোমার কি মনে হয় যে সে তার আউটরেজিয়াস বিহেভিয়ার দিয়ে, তার যে আচরণ দিয়ে, যে বিরক্তিকর যে আচরণ, সেটা দিয়ে মিটিংটাকে আবার ভন্ডুল করে দিবে, নষ্ট করে দিবে মিটিংটাকে? তোমার কি মনে হয়? মানে অতীতে ওই ব্যক্তিটা করেছে কিন্তু আগে, এবং এবারেও কি ওই রকমই করবে, আবার করবে কি ওই রকম? তোমার কি মনে হয়? এ ব্যক্তি বি কে জিজ্ঞাসা করছে। বি তখন বলছে আই উডন্ট পুট ইট পাস্ট হিম। আমি অবাক হব না যদি সে এরকমটা করে থাকে। আমি অবাক হব না যদি সে এরকমটা করে আবার। ক্লিয়ার? ওই যে বললাম যে আমি অবাক হব না যদি সে এরকমটা করে, এই এক্সপ্রেশনটা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করি, আই উডন্ট পুট ইট পাস্ট হিম। ক্লিয়ার? চলো, থ্যাংক ইউ তোমাদেরকে দিয়ে দিলাম নাও, এবং প্রেজেন্টেড বাই সৌমিত্র রক্ষিত। ভুলে যেও না, আমার চ্যানেল নাম হচ্ছে ক্লাসে পাঠ এশা। তোমাদের যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে। ফেসবুকে আমার এই যে পেজ আছে এই নামে, সেটাকেও তোমরা কিন্তু ফলো করে রাখো। পরবর্তীকালে ভিডিওগুলোর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এতটুকুই, কালকে আবার ভিডিও দেবো। ভালো থেকো, গুড নাইট।